এই পুশিনের বিষয় দিয়ে আগে আসি। এই জায়গাগুলোতে আসলে তারা এই কাজগুলো কেন করছে? তারা তো প্রপার চ্যানেলেই কাজগুলো করতে পারে। এই যে সাধারণ মানুষের প্রতি যে এক ধরনের কি বলবো, অমানবিক আচরণ করা হচ্ছে, যে শিশুদেরকে, বৃদ্ধদেরকে তারা লাইনের পরে রেখে দাঁড় করে দিচ্ছে, আবার তাকে কয়দিন পরে নিয়ে যেতে হচ্ছে। এই কাজগুলো করে লাভ কি তাদের আসলে? ভারত ধরেন আমাদের আন্তর্জাতিক নদীর পানি আন্তর্জাতিক এগ্রিমেন্ট মানে না, পুশিনের ক্ষেত্রেও তারা মানছে না। বাংলাদেশ এবং ভারতের ভিতরে কিন্তু পুশব্যাকের জন্য প্রোটোকল স্বাক্ষর করা আছে। মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার সনদে দুই দেশই অনুস্বাক্ষরকারী, এগুলো কিছু মানে না। ওখানে বলা আছে যে আপনার পুশব্যাক হতে পারে, কিন্তু থ্রু আপনাকে ধরেন আমাদের দেশে পুশিন করবে, তারা মনে করতেছে এটা বাংলাদেশি, হ্যাঁ, তাহলে আমাদের এমবেসিকে জানাবে, সেখানে লিস্ট দিবে, বাংলাদেশ প্রমাণ করতে হবে তাকে বাংলাদেশি। আইনি প্রক্রিয়ায় এটা প্রমাণ করতে হবে প্রকৃতপক্ষে সে বাংলাদেশি। আর ভারত একচোখা আইন করছে, দেখেন না, গো হলো মাতা, কিন্তু অথচ থার্ড প্রবাসী আয় হলো গরুর মাংস। এ দেখছেন দ্বিচারিতা। তেমনি এখানে বলতেছে শুভেন্দু অধিকারী, তিনি আগে সেই বামফ্রন্ট করতো, পরে মমতা, এখন বিজেপি। সে এখানে দুটো এটা হতে পারে। একটা হচ্ছে যে হয়তো নরেন্দ্র মোদীর ইঙ্গিত আছে, শেখ হাসিনা কমপক্ষে 30-40টা চুক্তি স্বাক্ষর করে গেছে, এর ভিতরে ট্রানজিট নামে করিডোরও দিয়ে গেছে, সর্বশেষ যে চুক্তিটা আমি লিখেছি ওটাতে, ওটা করিডোর আসলে। তো তারা অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে সোজা 7 সিস্টারের ট্রেন যাবে এবং ট্রেন সোজা ওখান দিয়ে আসবে। এটা বাংলাদেশের কোনো ইন্সপেকশন করার ক্ষমতা নেই। তো এটা তো আসলে করিডোর। এও হতে পারে শুভেন্দু অধিকারীকে বলছে যে তুমি তাফালিং করো যাতে চুক্তিগুলো বাতিল না হয়, চুক্তিগুলো বোর ডাউন করে। দুই হলো আপনার ধরেন তিস্তা এবং গঙ্গা ফারাক্কা ব্যারেজের, এটা তো ডিসেম্বরে চুক্তি শেষ হচ্ছে। এটা কি এক ধরনের চাপ বাংলাদেশের উপর? তারা কি মনে করে যে এই ধরনের একটা চাপ দিলে তারা? এটা একটা চাপ, কিন্তু ওখানে আপনার দেখেন ভারত কার্নাড, সে হলো প্রতিরক্ষা বিশেষজ্ঞ। তিনি তো বলছেন যে রংপুর টংপুর এগুলো, হ্যাঁ, লালমনিরহাট সে লিখছে। এবং তার সাথে সাথে বুদ্ধারা, আপনার লেখক, সাংবাদিক, এরাও সুর মেলাইছে যে আমেরিকা যুক্তরাষ্ট্র যেমন আপনার কি ইয়েতে নিছিল, আপনার লুইজিয়ানা নিছিল, ফ্রান্স থেকে কিনে নিছে, ওরকম আপনার আমাদের রংপুরকে, অর্থাৎ তারা চিকেন নেক নিয়ে 20-22 কিলোমিটার যদি চীন বা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগে, এটা যদি বন্ধ করে দেয় তাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে তারা বলছে এটাকে কমপক্ষে 150 কিলোমিটার বানাতে হবে। এখন ভয়াবহ কাণ্ড হচ্ছে, এই বিশেষজ্ঞ বলছে ভারত কার্নার যে রংপুরকে দখল করতে হবে, রংপুরে কিনে নিতে হবে, $20 মিলিয়ন দিয়ে কিনে নিতে হবে। যদি বাংলাদেশ রাজি না হয় তাহলে সে সামরিক শক্তি ব্যবহার করতে বলছে। অর্থাৎ ওই যুক্তরাষ্ট্রের মতো আগে কেনার প্রস্তাব, না হলে ওই শক্তি প্রয়োগ করে দখল করবে। এবং শুধু কথা এখানেই না, যে আমাদের বাংলাভাষী যত বাঙালি আছে তা রংপুরে ঢুকাই দিবে, আর রংপুরে যে হিন্দু আছে সেটা ভারতে ফিরিয়ে নেবে। হ্যাঁ, এরপরে ধরেন নূতন অ্যাম্বাসেডার আসছে, অ্যাম্বাসেডার তো আপনার বেনাপোল দিয়ে আসছে। সেখানে আসার আগে সে বলছে যে বাংলাদেশের এই 18 কোটি আর ভারতের অত কোটি মিলা গেলে কি হয়। হ্যাঁ, এটার অর্থ তো আমরা বুঝলাম না। কি এটার অর্থ কি আসলে? আচ্ছা ভাই, এটা দুইভাবে হইতে পারে। একটা হলো যে বাংলাদেশ থাকার দরকার নেই, হ্যাঁ, সুতরাং এক হয়ে যাও। ফেসিলিটির পররাষ্ট্রমন্ত্রী বলছেন না যে স্বামী স্ত্রীর সম্পর্ক, ওরকম ভাবতেছে বাংলাদেশ আলাদা দেশে লাভ কি, এক মিলে গেলেই হয়। এটাও হতে পারে। আরেকটা হতে পারে যে ভাই ভাই আমাদের যুদ্ধ কোনো ঝামেলার দরকার নাই, মীমাংসা করে আমরা একসাথে থাকি, এরকম একটা ইঙ্গিত হতে পারে। তো এটা তো পরিষ্কার করতে হবে। একটা ডিপ্লোম্যাট কথা বলবে, তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী ছিল, তিনি এরকম একটা কথা বলছে, এটা তো যুক্তিযুক্ত না। আপনার বাংলাদেশ স্বাধীন দেশ মিলবে কেন, জনগণ কেন মিলবে? এমনকি সেও বলছে ফুটবল প্রেমও এক হইতে পারে, এটাও বলছে। এটা কি হয়? এটা কি আমাদের বাংলাদেশের স্বাধীন দেশ স্বীকার করে? তাহলে বলেন আপনি, তো প্রশ্ন হাতে আসেই। তারপর জাহিদ সাহেব ধরেন গেছে, যাওয়ার পরে সে গ্রিন পাসপোর্ট নিয়ে গেছে, সে ডিপ্লোম্যাট পাসপোর্ট নাই, কিন্তু মিনিস্ট্রি থেকে তো ইনফর্ম করছে, তাকে তো সেই মর্যাদাটা দেওয়া উচিত ছিল। তাকে 3.5 ঘন্টা বসায় রাখছে, বলেন তো দেখি।
সে গোসা করে চলে গেছে, অন্য দেশে চলে আসছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক। আপনি বন্ধুত্ব চাইবেন, পুশিং করতে থাকবেন, আবার রংপুর দখল করতে চাইবেন, উপদেষ্টা গেলে কথা বলবেন না, তারা এতক্ষণ ধরে যাচাই বাছাই করতে থাকবেন, এটা তো সম্পর্কের কথা না। আবার হিন্দু লেখছে ওখানে, ওই হিন্দু পত্রিকা লিখছে, পত্রিকা তো আরও ভয়াবহ কথাবার্তা লিখছে যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তারা তো বলছে যে এত কিছু না করে গঙ্গা এবং তিস্তা চুক্তিটা করে ফেলা দরকার বলছে তো। যে আমরা জানি যে ডিসেম্বরেই যে চুক্তির শেষ হচ্ছে মেয়াদ, সেখানে ভবিষ্যৎ কি, মানে চুক্তির ব্যাপারে কি আলোচনা বাংলাদেশের পক্ষ থেকে? আমার মনে হয় যে গভর্নমেন্ট মনে করতেছে চুক্তি হতেও পারে, নাও পারে, আর চুক্তি করে তো লাভ নেই। আমি কিন্তু বরাবরই বলি তিস্তা চুক্তি আর গঙ্গার চুক্তি করে লাভ নাই। কারণ হচ্ছে 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে তারা, ভারত। ওটা যদি করে, আমরা তো ওই ওপারে গঙ্গাও 40টার মধ্যে আছে, তিস্তাও 40টার মধ্যে আছে। আর তিস্তা তো সিকিম থেকে যে ওরা জলবিদ্যুৎ করছে, পানি কেন্দ্র করছে, এটা পানি তুলে নেয় 6টা ড্যাম দিয়ে। গজলডোবায় তো পানিই আসে না, আপনার গ্রীষ্মকালে তো পানিই নাই। পানি এই চুক্তি করে লাভ কি, পানি তো পাবো না। সুতরাং আমার কথা হচ্ছে যে যখন বর্ষাকালে পানি আসে, নদীর প্রবাহ ওপেন করতে হবে। তাই এই জন্য দেখা গেছে ধরেন পদ্মা ব্যারেজ অলরেডি প্ল্যান করে ফেলছে, তিস্তা ব্যারেজও বাংলাদেশ করতে চাচ্ছে, ভারত উষ্মা প্রকাশ করেছে। তা আমার ভূখণ্ডে, তোমার ভূখণ্ডে তুমি পানি আটকায় রাখবে, আমার ভূখণ্ডে আমি ব্যারেজ দেবো, সমস্যা কি? আমারটা আমি করবো না? আমি স্বাধীন দেশে, আমি তো পানি স্টোর করবো। তো এখন ধরেন পদ্মা ব্যারেজ নিয়ে প্রশ্ন, তিস্তা ব্যারেজ নিয়ে প্রশ্ন, এটা পলিপুরে শুকাবে না, সেটা পরেরটা পরে দেখব। আমার কথা হলো ভারত যদি উষ্মা প্রকাশ করে, তুমি কথা বলো, আমি সরকার টু সরকার কথা বলো। আমরা তো ওই এর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবেন, আমাদের সরকার কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা করবে। আমার কথা হচ্ছে যে তোমরা পানি প্রবাহ ছেড়ে দাও। নদীর, আপনার তো নদীর গতিপথ তো রোধ করার এখতিয়ার নাই, আপনারা তো করতেছেন। এখন 40টা রিভার যদি এক করে ফেলেন, তাহলে আমরা পানি পাবো কোথায়? আমাদের পানি দিতে হবে। তো পানি না দিলে তো আমরা বাদ দেব। হ্যাঁ, তো যেমন ধরেন ভারত ওই তিস্তার চুক্তি, তিস্তা বাদ করার ব্যাপারে হাসিনার সময় বিতর্ক হয়েছে না? ভারত কইছে আমরা করে দেবো, আর চীন কইছে আমরা করে দেবো। আমরা ভারতের কাছে, খাটাসের কাছে মুরগি বাগিয়ে দেবো কেন? আপনি বলেন, চীন ভারতকে যদি দেন, ওর টাকা নাই, পয়সা নাই, তারপরে আসে ভারত তার ইন্টারেস্টে তার সুবিধা মতো করবে। আমরা তো করলে তার শত্রু দিয়ে করবো, অসুবিধা কি? তার শত্রু চীনকে দেবো, ব্যারেজ করো, আটকাও, ওকে জলে ডুবাও, আমাদের ডুবায় ওদের পানি ডুবাও, আটকাও পানি দিয়ে, এটাই তো করবো। সুতরাং আমি তো মনে করি এখন যে ওখানে যে ধরেন এই যে আপনার নিরাপত্তা বিশেষজ্ঞ, সে আবার কি থিঙ্ক ট্যাঙ্কেরও সে সিনিয়র ফেলো, সে যে এইটি বলতেছে, এবং ওখানের বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা সব এই কথা বলতেছে, রংপুর দখল করো, চিকেন নেক বাড়াও 150 কিলোমিটার, এটা রংপুর, এটা ভয়াবহ। তো আমি তো মীমাংসার জায়গা দেখি না সেখানে। আমি তো মনে করি যে এখন যে বিজেপি স্ট্যান্ড নিছে, যে পুশিং করতেছে, ঠেকায় দিচ্ছে, হ্যাঁ, আমাদের কিন্তু বিজেপির শক্তি কম না। কারণ আমাদের কিন্তু বিজেপির গাইডলাইন হচ্ছে সুপারভাইজার হলো সেনাবাহিনী, আমাদেরকে বিএসএফ আর বিজেপি কিন্তু এক না। হ্যাঁ, বিজেপি অনেক, কিন্তু আমাদের হচ্ছে কি ওদের অনেক অনেক সোলজার, ওদের অনেক ইয়ে আছে, কেন্দ্র, মানে ওই যে উঁচুতে দেখে লাইট টাইট মারে, আমাদের এখানে লাইট টাইট নাই, আর জনগণের সাপোর্ট নিয়ে ঠেকাইতেছে। কিন্তু আমাদের তো এছাড়া বিকল্প নাই, আরও বিকল্প নাই। এখন জনগণকে সচেতন করা উচিত তাদের পুশিন ঠেকানোর জন্য। এবং তারা যদি পুশিন করতে চায়, আমরাও বলতে পারি যে তাদের আসাম এগুলা, শুভেন্দু অধিকারী বলে না, তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশের সাথে থাকার কথা ছিল, আমরাও বলতে পারি। হ্যাঁ, আমরা বলতে পারি। আবার আমাদের দেশের পণ্য ধরেন, আমি তো গেছি, ধরেন আসামে গেছি, ত্রিপুরা গেছি, আমাদের দেশে কয়েকটা কোম্পানির ইউরোপিয়ান পণ্যের মতো হটকেক যেতে দেয় না, ডাম্পিং, অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকায় দেয়, এদের যেতে দেয়, তাদের পণ্য ঠিকই আসতেছে, ঠিকই আসতেছে। কিন্তু মাঝখানে একটা বয়কটের হিড়িক পড়ছিল না, বয়কটে কিন্তু অনেক ইন্ডিয়ান পণ্য কিন্তু কেনা, অনেক বিক্রি কমে গেছে, এবং তারা এখানে এসে কারখানা করতেছে অনেক।